গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি। আজ দ্বিতীয় পর্ব। আমি ডিরেক্টর সাহেবের পাশে এসে দাঁড়াতেই তিনি চেয়ার থেকে পা সরিয়ে নিয়ে বললেন, বসো। আমি বসলাম। কেমন আছো তুমি? জি ভালো। চণ্ডীগড় জায়গাটা সুন্দর না? জি। আমার কাছে তত সুন্দর লাগছে না। আমার মনে হচ্ছে আউটডোর বান্দরবানে ফেলে ভালো হতো। তুমি বান্দরবানে কখনো গিয়েছ? জি না। খুব সুন্দর। একটা পাহাড়ি নদী আছে, নদীর নাম শঙ্খ নদী। খুব সুন্দর। ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না, কারণ তিনি সানগ্লাস পরে আছেন। সানগ্লাস পরা মানুষ কোন দিকে তাকিয়ে আছেন তা বোঝা যায় না বলে কথা বলে ভালো লাগে না। তাছাড়া ডিরেক্টর সাহেবও আমার সঙ্গে দায়সারাভাবে কথা বলছেন। এই মুহূর্তে তার কিছু করার নেই বলেই কথা বলে সময় কাটানো। কথা বলার জন্য তার সবসময় কাউকে না কাউকে দরকার। পাপিয়া ম্যাডাম নেই, কাজে আমাকে দরকার। আমি না থাকলে তিনি অন্য কাউকে ডেকে নিতেন। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। বকুল। জি। দেখি একটা প্রশ্নের জবাব দাও তো, তোমার বুদ্ধি কেমন পরীক্ষা করা যাক। ব্যাপারটা হচ্ছে কি, 3টা পিঁপড়া সারি বেঁধে যাচ্ছে, একজনের পেছনে আরেকজন। সবার প্রথমে যে পিঁপড়াটা যাচ্ছে সে বলল, আমার পেছনে আছে 2টা পিঁপড়া। মাঝখানের পিঁপড়াটা বলল, আমার সামনে আছে একটা পিঁপড়া, পেছনে আরেকটা পিঁপড়া। মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে পেছনে যে পিঁপড়াটা যাচ্ছে সে বলল, আমার সামনে কোনো পিঁপড়া নেই, আমার পেছনে আছে 2টা পিঁপড়া। সে এরকম বলছে কেন? আমি চুপ করে রইলাম। এই ধাঁধার উত্তর আমি জানি। এর উত্তর হচ্ছে, সবচেয়ে পেছনের পিঁপড়াটা হচ্ছে চালবাজ এবং মিথ্যুক। সে মিথ্যা কথা বলছে। কেউ যদি ধাঁধা জিজ্ঞেস করে, তার মনে মনে আশা থাকে ধাঁধার জবাব কেউ পারবে না। যদি কেউ পেরে যায়, তবে প্রশ্নকর্তার মন খারাপ হয়ে যায়। আমি ডিরেক্টর সাহেবের মন খারাপ করতে চাইলাম না। আমি এমন ভাব করলাম যে ধাঁধার জবাব আমার জানা নেই। আমি আকাশ পাতাল ভাবছি, ভেবে কুলকিনারা পাচ্ছি না। পারছো না? পারবো, আমার একটু সময় লাগবে। কোনো অসুবিধা নেই, সময় নাও, যত ইচ্ছা সময় নাও। আচ্ছা, পিঁপড়া 3টা কি আসলেই একটার পর একটা যাচ্ছিল? অবশ্যই। এরা হঠাৎ উল্টো দিকে চলা শুরু করেনি তো? না। আমি পারছি না। পারছো না? খুব সহজ। শেষের পিঁপড়াটা দারুণ মিথ্যুক। সে মিথ্যা কথা বলছিল। মানুষের মধ্যে যেমন মিথ্যুক আছে, পিঁপড়াদের মধ্যেও আছে। ডিরেক্টর সাহেব উচ্চস্বরে হাসতে লাগলেন। উনার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে পানি এসে গেল। হঠাৎ করে এসে গেল। উনি ভাবলেন, ধাঁধার জবাব না দিতে পারার কারণে লজ্জায় এবং অপমানে আমার চোখে পানি এসেছে। তিনি খুবই অপ্রস্তুত হয়ে গেলেন। আরে বোকা মেয়ে, কাঁদছ কেন? এটা একটা ফালতু ধরনের ধাঁধা। তোমাকে জিজ্ঞেস করাই ভুল হয়েছে। আচ্ছা যাও, প্রতিজ্ঞা করছি এই জীবনে তোমাকে আর ধাঁধা জিজ্ঞেস করব না। প্লিজ চোখ মোছো। আমি ওড়নায় চোখ মুছলাম। যাও, রেস্ট হাউসে চলে যাও, বিশ্রাম করো, গল্পের বইটাই পড়ো। আজ তোমার কোনো কাজ হবে না। আর শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি, কিছু না পারলেই কেঁদে ফেলতে হবে, এটা ঠিক না। তুমি তোমার এক জীবনে দেখবে অনেক কিছুই পারছো না। প্রতিবারই যদি কাঁদতে থাকো, তোমার জীবন যাবে কাঁদতে কাঁদতে। এটা ঠিক না। আমি চলে যাচ্ছি। ডিরেক্টর সাহেব এখন যদি আমাকে দেখতেন, অবাক হতেন। আমার চোখ শুকনা এবং ঠোঁটে হাসি। বিষাদের হাসি না, আনন্দের হাসি। হঠাৎ এত আনন্দ কেন হচ্ছে বুঝতে পারছি না। আমার নিজের অনেক কিছুই আমি এখন বুঝতে পারি না। শিমুল গাছের নিচে আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিলাম? শুটিং দেখার জন্যে? কাজ শেখার জন্যে? না, তা না। আমি দাঁড়িয়েছিলাম যাতে ডিরেক্টর সাহেবকে দেখতে পাই। এই মানুষটাকে আমার এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে ইচ্ছা করে না। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে আমার চোখে পানি আসে। এর মানেই বা কি?
ভয়ঙ্কর একটা ঘটনা আমার ভেতর ঘটে গেছে। কেন ঘটল, কিভাবে ঘটল আমি জানি না, আমার জানতে ইচ্ছাও করে না। এই ভদ্রলোক যদি আজ আমাকে ডেকে বলেন, বকুল শোনো, তুমি একটা কাজ করো, আমি একটা মৃত্যু দৃশ্যের শট নেব, তুমি ওই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের চূড়ায় উঠে ঝাঁপ দিয়ে নিচে পড়ো, আমি তখনই তাই করব। কেন করব, কি জন্যে করব তা আমি জানি না, কিন্তু আমি অবশ্যই করব। আমি আবার হাসলাম। আমি জানি হাসলে আমাকে খুব সুন্দর দেখায়। আমি কি কখনো আমার হাসি ওনাকে দেখাতে পারবো? না, পারবো না, কারণ আমি তাকে কিছু দেখাতে চাই না। আমি কাউকেই কিছু দেখাতে চাই না, নিজেকেও না। আমি নিজেকে নিজের কাছে আড়াল করে রাখতে চাই। রোদ আরও বেড়েছে, চারদিক ঝকঝক করছে। গল্প উপন্যাসে মাটির গন্ধের কথা পড়েছি, এখন আমি মাটির গন্ধ পাচ্ছি, কড়া গন্ধ। এই গন্ধে ঝিম ধরানো ভাব থাকে। কিছু গন্ধ থাকে যা গায়ে মাখতে ইচ্ছে করে, মাটির গন্ধ হল সেরকম গন্ধ। ফুলের গন্ধ গায়ে মাখতে ইচ্ছে করে না, সুন্দর কোনো কৌটায় জমিয়ে রাখতে ইচ্ছে করে। আমি এলোমেলো পা ফেলে হাঁটছি। আমার মা বোধহয় এখনও জানেন না যে আমি রোদের মধ্যে হাঁটছি, জানতে পেলে ছুটে আসতেন। গ্রামে আমার এই প্রথম আসা, যা দেখছি তাই ভালো লাগছে। মুগ্ধ হয়ে একটা বরই গাছের সামনে দাঁড়ালাম। বরই গাছ তো কতই দেখেছি, বরই গাছ দেখে কখনো মুগ্ধ হইনি। এই গাছ দেখে মুগ্ধ হচ্ছি কারণ পুরো গাছ সোনালি রঙের চাদর দিয়ে ঢাকা। খুব সরু সোনালি লতা গাছটাকে ঢেকে ফেলেছে, রোদের আলোয় ঝলমল করছে। ক্যামেরার সঙ্গে থাকলে ছবি তুলতাম। ক্যামেরার সঙ্গে নেই, মার ব্যাগে আছে। ছোট্ট ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডব্যাগে ঢুকিয়ে রাখা যায়। ছোট হলেও দামি, খুব ভালো ছবি ওঠে। এই ক্যামেরাও মার উপার্জন। তিনি একদিন বাবার কাছে গিয়ে বললেন, পরশু তোমার মেয়ের জন্মদিন, 16 বছরে পড়ল। এই মেয়ে তো পথে ফেলে দেয় মেয়ে, তার জন্মদিনে তুমি আসবে এটা আমরা ভাবি না, তোমাকে আসতেও বলবো না। তোমার মেয়ে তোমার কাছে একটা উপহার চেয়েছে, তাকে তুমি একটা দামি ক্যামেরা দেবে, অটোমেটিক ক্যামেরা। তোমার কাছে তো মেয়ে মুখ ফুটে কোনোদিন কিছু চায়নি, এই প্রথম চাচ্ছে। তুমি কিনে এনে রাখবে, আমি কাল এসে নিয়ে যাব। বায়তুল মোকাররমের দোকানে পাওয়া যায়, দেখে শুনে কিনবে, সেকেন্ড হ্যান্ড যেন না হয়। আর সিঙ্গাপুর মেড না, জাপান মেড। বাবা ক্যামেরা কিনে দিলেন। মা ঝলমল মুখে ক্যামেরা নিয়ে এলেন। আমি মাকে বললাম, ক্যামেরা ভিক্ষা চাইতে তোমার লজ্জা লাগলো না মা? মা বিস্মিত হয়ে বললেন, লজ্জা লাগবে কেন? তুই তার মেয়ে না? নাকি আমি অন্য কোনো মানুষের সঙ্গে শুয়ে শুয়ে তোকে পেটে এনেছি? ছি মা, এসব কি ধরনের কথা? তুই যে ধরনের কথা বলিস তার উত্তর এসব কথাই বলতে হয়। আমাদের যা দরকার আমরা আদায় করে নেব, ছলে বলে কৌশলে যেভাবে পারি আদায় করব। এই ক্যামেরা আমি নেব না। নিতে না চাইলে নিবি না, আমার কাছে থাকবে। তোর নাটক টাটকের রেকর্ডিং যখন হবে তখন এই ক্যামেরায় আমি তোর ছবি তুলব। এই ক্যামেরায় আমি কোনোদিন আমার ছবি তুলতে দেব না। না দিলে না দিবি। মা খুব আনন্দিত। আমার কঠিন কথাতেও তার আনন্দের কোনো কমতি হল না। তিনি হাসি মুখে ক্যামেরা গুছিয়ে রাখলেন। বুঝতে পারছি জিনিসটা তার খুব পছন্দ হয়েছে। আমার যখন কোনো রেকর্ডিং থাকে, মা হাসি মুখে ক্যামেরা নিয়ে উপস্থিত হন। আশেপাশে কে আছে না আছে খেয়াল না করেই বলেন, দেখি বকু, আমার দিকে তাকা, মুখটা হাসি হাসি কর। ওমা, ঠোঁটটা একটু ফাঁক কর। অল্প ফাঁক না, দেখি চুলগুলি সামনে নে দে। ডান দিকে না, বাম দিকে। মুখটা একটু উঁচু কর। চোখে আলো পড়ছে না, চোখ অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ হয়েছে, এখন বল চিজ। আমি বলি চিজ। মানুষ যদি ঝিনুকের মতো হয় তাহলে আমি মায়ের ঝিনুকের ভেতর বসে আছি। মা ডালা বন্ধ করে রেখেছেন। ডালাবন্ধ ঝিনুকের ভেতর গরমে আমার অসহ্য বোধ হলেও আমি জানি মা ভালোবাসার রসে ডুবিয়ে ডুবিয়ে আমাকে মুক্ত বানাতে চেষ্টা করছেন। পরিপূর্ণ মুক্ত হবার পর ঝিনুক কি করে? ডালা খুলে মুক্ত উগড়ে ফেলে দেয়, নাকি চিরজীবন বুকের ভেতর ধরে রাখে? কি দেখছেন?
আমি চমকে তাকিয়ে দেখি সেলিম ভাই। আমাকে প্রশ্নটা করে তিনি নিজেই যেন লজ্জায় মরে যাচ্ছেন। সেলিম ভাই আমাদের ইউনিটের সঙ্গে আছেন। তার কাজটা কি এখনও জানি না। তিনি অভিনেতাদের কেউ না, কারণ তিনি শিল্পীদের সঙ্গে থাকেন না বা শিল্পীদের সঙ্গে খেতেও বসেন না। তিনি থাকেন ইউনিটের লোকেদের সঙ্গে, খাওয়া দাওয়া তাদের সঙ্গে করেন, তবে ইউনিটের কোনো কাজ করেন না। খুবই বিব্রত ভঙ্গিতে ঘুরে বেড়ান, যেন সিনেমার দলের সঙ্গে ঢুকে পড়ে খুব লজ্জায় পড়েছেন। আমি সেলিম ভাইয়ের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, বড়ই গাছটা কেমন সোনালি চাদর গায়ে দিয়ে জড়সড় হয়ে আছে তাই দেখছি। খুব সুন্দর না? জি সুন্দর। এই লতাটার নাম স্বর্ণলতা। আপনি কি খুব গাছগাছরা চেনেন? গ্রামের ছেলে তো, গাছ চিনব না কেন? আপনি গ্রামের ছেলে? জি, স্কুল কলেজ সবই গ্রামে। গ্রাম থেকেই বিএ পাশ করেছি। এখন কি করছেন? কিছু করছি না। এমএ পড়ার শখ ছিল, টাকা পয়সা নেই, আর বিএ পরীক্ষার রেজাল্টও ভালো হয়নি। এই রেজাল্টে এমএ ক্লাসে ভর্তি হওয়ার সমস্যা। আপনার রেজাল্ট কি? সেকেন্ড ক্লাস, তাও খুব নিচের দিকে। থার্ড ক্লাস হতে হতে হয়নি। সিনেমার দলের সঙ্গে ঘুরছেন কেন? আমি মঈন স্যারের কাছে গিয়েছিলাম একটা চাকরির জন্যে। বিখ্যাত মানুষ, কত জানাশোনা। উনি একটু বলে দিলে আমার একটা ব্যবস্থা হয়ে যাবে, এই আশায় যাওয়া। উনি বললেন আমার সঙ্গে দুর্গাপুরে চলো। চলে এসেছি। ভালো করেছেন। না, খুব ভালো করিনি। এক কাপড়ে চলে এসেছি। এক কাপড় এলেন কেন? স্যারকে চাকরির কথা বলতে উনি বললেন চলো আমার সঙ্গে দুর্গাপুরে। আমি বললাম জি আচ্ছা। এই বলেই স্যার ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠলেন। উনি যে তখনই দুর্গাপুর যাচ্ছেন আমি তো জানি না। উনি জিপে উঠলেন, আর জিপের পেছনে ইউনিটের বাস। আমি বাসে উঠলাম। দুর্গাপুরে পৌঁছে উনি আপনাকে কিছু বলেননি? জি না। এখন সন্দেহ হচ্ছে উনি বোধহয় আমার কথা ভুলেই গেছেন। আমাকে হয়তো ইউনিটের কেউ ভাবছেন। আমি যে নিজ থেকে তাকে কিছু বলবো সেই সাহসও আমার নেই। আমি ওনাকে খুবই ভয় পাই। সবাই ভয় পায়, আমিও ভয় পাই। আচ্ছা, আপনি তো গাছপালা খুব চেনেন। এই গাছগুলির নাম কি? সাদা সাদা ফুল। এই গাছের নাম দলকলস। ফুলে খুব মধু হয়। বাচ্চারা ফুল ছিঁড়ে ছিঁড়ে মধু খায়। সত্যি? হ্যাঁ সত্যি, খেয়ে দেখুন। সেলিম ভাই ফুল তুলে দিলেন, ঠোঁটে লাগিয়ে কিভাবে টানতে হয় দেখিয়ে দিলেন। আমি টান দিতেই সত্যি সত্যি মুখের ভেতর মধু চলে গেল। হালকা মিষ্টি মধু। আশ্চর্য তো। আরও মধু খাবেন? ফুল তুলে দেব? দিন। সেলিম ভাই ফুল তুলছেন, আমি মুখে দিচ্ছি। টেনে টেনে মধু নিয়ে ফুল ফেলে দিচ্ছি। আমার খুবই মজা লাগছে। বকু, আয় বকু। আমি তাকিয়ে দেখি মা ছুটতে ছুটতে আসছেন। সেলিম ভাইয়ের সঙ্গে আমাকে দেখে মার নিশ্চয়ই আত্মা কেঁপে গেছে। তিনি যেভাবে ছুটছেন তা দেখে যে কেউ বলবে এইমাত্র তিনি কোনো ভয়াবহ দুঃসংবাদ শুনেছেন। আমার কেন যেন ইচ্ছে হলো মাকে আরও ঘাবড়ে দিই। সেলিম ভাইকে কি বলবো? সেলিম ভাই, কিছু মনে করবেন না। আপনি 30 সেকেন্ডের জন্য আমার হাতটা একটু ধরুন তো। হাতটা ধরবেন আর হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে থাকবেন। আর কিচ্ছু লাগবে না। বললাম না, কারণ এই ঘটনায় মা যতটা না ঘাবড়াবেন তার চেয়ে বেশি ঘাবড়াবেন সেলিম ভাই। থাক, দরকার নেই। আমি মার দিকে তাকিয়ে আছি। তিনি উন্মাদিনীর মতোই ছুটে আসছেন। তিনি তার ঝিনুক কন্যাকে পেটের ভেতর ঢুকিয়ে ডালা বন্ধ করে দেবেন। অনেকক্ষণ ধরে মেয়ে ঝিনুকের বাইরে, আর সময় দেয়া যায় না। আমি মার দিকে হাঁটতে শুরু করলাম। সেলিম ভাই বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দলকলস গাছের নামটা বলার জন্যে তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দিতে ইচ্ছা করছে না। মা ডাঙায় তোলা মাছের মতো খাবি খাওয়ার মতো করছেন। বড় বড় শ্বাস নিচ্ছেন, ছুটে আসার ধকল কাটাচ্ছেন। তার শরীরের অবস্থা যা, ছোটাছুটি কমিয়ে দেওয়া উচিত। কিন্তু মা সহজ স্বাভাবিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন না। তাকে কিশোরী মেয়েদের মতো ছুটে যেতে হবে এবং ফলস্বরূপ অনেকক্ষণ ধরে খাবি খেতে হবে। পুকু, পানি খাবো। এখানে পানি কোথায় পাবে?
তুমি অলিম্পিকের দৌড় দিলে, ব্যাপারটা কি মা? আচ্ছা থাক, এক্ষুনি জবাব দিতে হবে না, সুস্থ হয়ে নাও। বসবে? ঘাসের উপর বসে পড়ো, শাড়ি নষ্ট হলে হবে। মা ঘাসের উপর বসে পড়লেন। আমি অপেক্ষা করছি কখন তিনি স্বাভাবিক হবেন। দারুণ একটা ঘটনা বকু। দারুণ ঘটনা শুনব। তোমার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হোক। ঘটনা শুনলাম। আমার কাছে তেমন দারুণ কিছু মনে হলো না। চণ্ডীগড় গ্রামে হাফিজ আলী বলে এক যুবক আছে, তার স্ত্রীর নাকি অদ্ভুত ক্ষমতা, যাকে যা বলে তাই হয়। সবাই এই মেয়েটাকে খুব মানে। মা বউটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখা করে সেখান থেকেই দৌড়তে দৌড়তে আসছেন। মা, তোমার ধারণা বউটার সত্যি সত্যি আধ্যাত্মিক ক্ষমতা আছে? অবশ্যই আছে। তোমাকে দেখে সে কি ভবিষ্যৎবাণী করল? ফড়ফড় করে বলে দিল একদিন আপনার কন্যা বাংলাদেশের 1 নম্বর নায়িকা হবে, তার এসি লাগানো গাড়ি থাকবে, গুলশানে বাড়ি থাকবে, বাড়িতে সুইমিং পুল থাকবে, সেই সুইমিং পুলে তুমি তোমার মেয়েকে নিয়ে সাঁতার কাটবে। সব কিছু নিয়ে ঠাট্টা করিস না বকু। বউটার ক্ষমতা আসলে অস্বাভাবিক। আমি ওদের বাড়িতে গেলাম, বউটা দরজা ধরে দাঁড়ালো। দেখতে কেমন মা? দেখতে খারাপ না, সুন্দরী আছে। বয়স কম তো, কম বয়সের যে সৌন্দর্য সেই সৌন্দর্য। তোমাকে কি বলল? আমাকে দেখেই বলল আপনার স্বামী দূর দেশে থাকেন, চিন্তা করবেন না, উনি ফিরে আসবেন। ভুয়া কথা। তোমার স্বামী তো দূর দেশে থাকেন না, ঢাকা শহরেই থাকে, এবং সেই স্বামী কখনো ফিরে আসবে না। তুই সব জেনে ফেলেছিস, এই ভাবটা দূর করত। এই দুনিয়ার তুই কিছুই জানিস না। যা জেনেছি তাই আমার জন্য যথেষ্ট, আর জানতে চাই না। তুই আমার সঙ্গে চলতো বকুল, বউটার কাছে তোকে নিয়ে যাই, দেখি বউটা তোকে দেখি কি বলে। আমি এসব বিশ্বাস করি না মা। আমি মরে গেলে ওই মহিলা পীরের কাছে যাব না। পীর না, খুব সাধারণ মেয়ে, তবে খুব ক্ষমতা। কার মনের ভেতর কি আছে সব বলে দিতে পারে। তাহলে তো আরও যাব না। আমার মনের ভেতর ভয়ঙ্কর সব জিনিস আছে, এইসব জেনে ফেললে অসুবিধা আছে। কি আছে তোর মনের ভেতর? তোমাকে তো মা আমি বলবো না। আর যদি মনের ভুলে কোনোদিন বলে ফেলি, তুমি গলা টিপে আমাকে মেরে ফেলবে। আমি এখনই মরতে চাই না, আমি আরও কিছুদিন বাঁচতে চাই। মা দেখো, জীবনবাবুর চিল আকাশে উঠছে। জীবনবাবুর চিল মানে? কবি জীবনানন্দ দাশের চিল, সোনালি ডানার চিল। কি অদ্ভুত ভঙ্গিতে ঘুরপাক খাচ্ছে দেখেছ মা? তুই আমার সঙ্গে বউটার কাছে যাবি না? না। এবং আমার একটা উপদেশ শোনো মা, তুমিও যেও না। আগে ভাগে ভবিষ্যৎ জানা খুবই ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার কেন? তুমি বাবার সঙ্গে সুন্দর কিছু সময় কাটিয়েছ না? তুমি যদি গোড়া থেকেই জানতে বাবা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কি এত সুন্দর সময় কাটাতে পারতে? তুই বেশি জ্ঞানী হয়ে যাচ্ছিস বকু, এত জ্ঞানী হওয়া ভালো না। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে জীবনবাবুর চিল উড়ছে। কি সুন্দর যে দেখাচ্ছে চিলগুলো। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে। অনেকক্ষণ হলো সন্ধ্যা মিলিয়েছে। আমি বারান্দায় দাঁড়িয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখছি। শত শত জোনাকি পোকা জ্বলছে নিভছে। কি যে আশ্চর্য হচ্ছি। জোনাকি পোকা আগে দেখিনি তা না, অনেক দেখেছি, কিন্তু এত জোনাকি পোকা একসঙ্গে কখনো দেখিনি। মনে হচ্ছে থোকায় থোকায় আলোর ফুল ফুটেছে। ফুলগুলি উড়ে উড়ে বেড়াচ্ছে, চঞ্চল অস্থির কিছু ফুল। পৃথিবীতে কত অদ্ভুত দৃশ্যই না আছে। আমার জীবনের প্রথম জোনাকি পোকা দেখার দৃশ্যটাও খুব অদ্ভুত ছিল। বাবা মার সঙ্গে ট্রেনে করে কোথায় যেন যাচ্ছি। রাতের ট্রেন, ট্রেনের বাতি হঠাৎ নিভে গেল। মা বিরক্ত হয়ে নানান কথা বলতে লাগলেন। ছাতার এক দেশে ছাতার এক ট্রেন, এখন ডাকাত পড়বে জানা কথা। এইসব মায়ের কথা শুনে আমার ভয় ভয় করতে লাগলো। মনে হচ্ছিল এই বুঝি দরজা জানলা দিয়ে হুড়মুড় করে একদল ডাকাত ঢুকে পড়বে। ডাকাত ঢুকল না,
কিভাবে জানি একটা জোনাকি পোকা ঢুকে পড়ল। বাবা বললেন, রুমালি দেখ, একটা জোনাকি পোকা। আমি অবাক হয়ে দেখছি, কি সুন্দর আলো, এই জ্বলছে এই নিভছে। বাবা বললেন, বেচারা জোনাকি একা একা ট্রেনে করে কোথায় যাচ্ছে কে জানে। আমারও মনে হলো তাই তো, এর বন্ধু বান্ধব সঙ্গী সাথী সব কোথায় পড়ে আছে, আর সে একা একা চলে যাচ্ছে। বাবা জোনাকি পোকাটা ধরে আমার হাতে দিয়ে বললেন, মুঠি বন্ধ করে ধরে থাক, আঙুলের ফাঁক দিয়ে আলো আসবে। আমি মুঠি বন্ধ করে ধরে আছি, উত্তেজনায় আমার শরীর কাঁপছে। মা বললেন, বকু, এক্ষুনি জোনাকি পোকা জানলা দিয়ে বাইরে ফেলে দে, ফেলে দে বললাম। আমি বললাম, কেন? মা চাপা গলায় বললেন, গাধা মেয়ে, জোনাকি পোকা ধরে রাখলে রাতে বিছানা ভেজানো রোগ হয়। আমি বললাম, বিছানা ভেজানো রোগটা কি? মা আরও গলা নামিয়ে বললেন, প্রতি রাতে বিছানায় পেচ্ছাপ করবি। গাধা মেয়ে, বিয়ের পরেও এই অভ্যাস যাবে না। কি সর্বনাশের কথা! আমি জোনাকি পোকাটাকে জানালা দিয়ে ফেলে দিলাম। সে যতক্ষণ উড়ে গেল আমি তাকে দেখার চেষ্টা করলাম। যে হাতে পোকাটা ধরেছিলাম, শুঁকে দেখি সেই হাতে কেমন অদ্ভুত দুর্বা ঘাসের গন্ধের মতো গন্ধ। মিস রুমাল? আমি চমকে দেখি সোহরাব চাচা, তার হাতে প্রকাণ্ড বড় একটা বালতি। ফিল্ম লাইনের সব কিছুই খানিকটা উদ্ভট। এত বড় বালতি আমি আগে দেখিনি। কি করছো গো মা? জোনাকি পোকা দেখছি চাচা। জংলা জায়গা, জোনাকি ফোনাকি কত কিছু দেখবে। চা কফি কিছু খাবে? জি না। কিছু লাগলে বলো, আমি বাজারে যাচ্ছি। পাপিয়া ম্যাডামের সবুজ কালির বল পয়েন্ট দরকার। এখন আমি সবুজ কালির বল পয়েন্ট কোথায় পাবো কে জানে। নেত্রকোনা ছাড়া তো পাওয়া যাবে না। নেত্রকোনা যাবেন? এখানে না পেলে যাব। আমি পাপিয়া ম্যাডাম হলে আপনাকে একটা জিনিস দিতে বলতাম। কি জিনিস? ফুলের মালার মতো একটা জোনাকি পোকার মালা। মালা গলায় দিয়ে বসে থাকতাম, মালা জ্বলত নিভত। সোহরাব চাচা সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় বললেন, দেখি কি করা যায়। মৌমাছির মোম জোগাড় করতে পারলে জোনাকির মালা বানানো যাবে। আমি বললাম, আমি ঠাট্টা করছিলাম চাচা, আপনাকে জোনাকির মালা বানাতে হবে না। আপনি ভারী বালতি হাতে দাঁড়িয়ে আছেন কেন? বালতিটা রাখুন, তারপর কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করুন। সোহরাব চাচা বালতি নামিয়ে রাখলেন, গম্ভীর গলায় বললেন, বলো, কি গল্প শুনতে চাও? তার ভাবটা এরকম যে আমি যে গল্পই শুনতে চাই তিনি সেই গল্পের রেকর্ড বাজিয়ে দেবেন। মহিলা পীরের গল্প বলুন। সোহরাব চাচা বিস্মিত হয়ে বললেন, মহিলা পীরটাকে? এই অঞ্চলে একজনের সন্ধান পাওয়া গেছে যে নিমেষের মধ্যে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারে। ও আচ্ছা, হাফিজ আলীর বইয়ের কথা বলছো? বউটাকে আপনি দেখেছেন? না, তাকে দেখিনি, হাফিজ আলীকে দেখেছি। সকালবেলা ছিল তো, কাঠ ফাড়াই করে দিল। ফাঁকিবাজের এক শেষ। 50 টাকা দিয়ে সারাদিনের জন্য নিয়েছি, দুপুরের পর থেকে আর নেই। তার বউ যে ভবিষ্যৎ বলতে পারে, এটা কি সত্যি? আরে দূর দূর, গ্রামাঞ্চলে প্রায়ই এই জাতীয় খবর শুনবে। কারো এই ক্ষমতা, কারো সেই ক্ষমতা, সব বোগাস। আর মানুষের স্বভাব এরকম যে সে আসল জিনিস বিশ্বাস করে না, বোগাস জিনিস বিশ্বাস করে। চাচা, ওই মহিলার কাছে কি আপনি আমাকে নিয়ে যাবেন? কেন? গ্রামের অল্প বয়সী একটা মেয়ে কোন কৌশলে মানুষকে ধোকা দেয়, এটা আমার দেখার খুব শখ। সোহরাব চাচা বালতি হাতে নিয়ে হাসতে হাসতে বললেন, তুমি তো ভালো পাগলি আছো। বারান্দায় মশার মধ্যে দাঁড়িয়ে থেকো না, জঙ্গলি মশা কামড় খেয়ে ম্যালেরিয়া ফ্যালেরিয়া বাঁধাবে। ঘরে চলে যাও, ঘরে ঘরে মসকিটো কয়েল জ্বালিয়ে দিয়েছি। আমি লক্ষ্মী মেয়ের মতো ঘরে চলে এলাম। এমন কোনো রাত হয়নি, কিন্তু চারিদিকে কেমন নিঝুম হয়ে গেছে। এই অঞ্চলের লোকেরা মনে হয় সন্ধ্যা 7টা বাজতেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কেমন অস্বস্তি লাগছে। গাড়ির হর্নের শব্দ নেই, রিকশার শব্দ নেই। আমি বিছানায় উপুড় হয়ে পড়লাম। ডায়েরি লেখা যাক।
পাপিয়া ম্যাডামের মতো সবুজ কালির একটা বল পয়েন্ট আমার জন্য আনতে বললে হতো। ডায়েরিতে ইন্টারেস্টিং কিছু কথা সবুজ কালিতে লিখতাম। আমাদের আজ রান্না হতে দেরি হবে। রান্না কিছুক্ষণ আগে চড়ানো হয়েছে। পাপিয়া ম্যাডাম সন্ধ্যাবেলায় বলেছেন তার খাসির মাংসের রেজালা খেতে ইচ্ছে করছে। বিরিশিরি থেকে খাসি কিনে আনা হয়েছে। এইমাত্র রান্না বসানো হলো। আমাদের বাবুর্চির নাম কেয়ামত মিয়া। কেয়ামত কারো নাম হতে পারে? শুরুতে আমার সন্দেহ হয়েছিল নামটার কোনো সমস্যা আছে। আসলেই তাই, তার নাম আসলে নেয়ামত। সবাই ঠাট্টা করে কেয়ামত ডাকতে ডাকতে এখন হয়ে গেছে কেয়ামত। কেউ যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, তিনি স্বাভাবিক গলায় বলেন, আমার নাম কেয়ামত, কেয়ামত মিয়া। কেয়ামত মিয়া খুব ভালো রান্না করেন। অতি সামান্য জিনিস এত যত্ন করে রাঁধেন যে শুধু খেতেই ইচ্ছে করে। প্রতিদিনই একটা না একটা অদ্ভুত আইটেম থাকবে। আজ দুপুরে ছিল সজনে পাতা ভাজি। সজনে গাছের কচি পাতা প্রচুর পেঁয়াজ দিয়ে সামান্য টক দিয়ে এমন একটা বস্তু বানালেন যে সবাই একবার করে বলল, কেয়ামত মিয়া এই ভাজিটা রোজ করবে। আমি নিজে ডায়েরিতে লিখলাম, আজ আমরা এক নতুন খাবার খেলাম, সজনে পাতা ভাজি। খাবারটা এত ভালো হয়েছে যে আমার ধারণা এখন থেকে আমরা রোজই এই খাবার খাব, এবং যখন আমাদের শুটিং হবে তখন দেখা যাবে দুর্গাপুরের সব সজনে গাছ আমরা খেয়ে ফেলেছি। সজনে পাতা ভাজি রান্নার রেসিপি আমরা পেয়ে গেছি। পাপিয়া ম্যাডাম রেসিপি চেয়েছিলেন, তাকে দেয়া হয়েছে, এবং ছোট ম্যাডাম হিসেবে আমাকেও দেওয়া হয়েছে। সজনে পাতা ভাজি, পেঁয়াজ 2 কাপ, রসুন আধা কাপ, তেঁতুলের রস আধা কাপ, কাঁচামরিচ আধা কাপ, শুকনো মরিচ 10টা, সজনে পাতা 1 গামলা। বসন্তের নতুন সজনে পাতা কুচি কুচি করে কেটে তেঁতুল পানিতে সারাদিন ডুবিয়ে রাখতে হবে। ভাজার আগ মুহূর্তে পানি ঝরিয়ে নিতে হবে। লবণ পানিতে ধুয়ে কষ ফেলে দিতে হবে। 1 কাপ পেঁয়াজ তেলে ভাজবে। পেঁয়াজ বাদামি বর্ণ হয়ে যাবার পর সজনে পাতা, 1 কাপ পেঁয়াজ কুচি এবং আধ কাপ রসুন কুচির তেলে ফেলে দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। সজনে পাতার তেল টেনে নেবার পর আরও আধ কাপ পানি দিয়ে দমে বসিয়ে দিতে হবে। পরিবেশনের আগে মুচমুচে করে ভাজা শুকনো মরিচ খাবারের উপর দিয়ে দিতে হবে। গরম ভাতের সঙ্গে সজনে পাতা ভাজি অতি উপাদেয়। মজার ব্যাপার হচ্ছে এই রেসিপিটা মিথ্যা রেসিপি। সোহরাব চাচা বিকেলে আমাকে এসে বললেন, মিস রুমাল আমাকে একটু সাহায্য করো তো, একটা কাগজের সজনে পাতা ভাজির রেসিপি লিখে দাও। পাপিয়া ম্যাডাম বড় যন্ত্রণায় ফেললেন। কিছু একটা রান্না হলেই রেসিপি। আমি বললাম, কিভাবে রান্না হয় আপনি বলুন, আমি লিখে দিচ্ছি। আরে বানিয়ে বানিয়ে কিছু একটা লিখে দাও তো। তোমার কি ধারণা রেসিপি দেখে উনি জীবনে কখনো রান্না করবেন? রান্না না করলে চাচ্ছেন কেন? কেন চাচ্ছেন তা একমাত্র আল্লাহ পাকই জানেন। মা লক্ষ্মী, তুমি সুন্দর করে একটা রেসিপি লিখে দাও। যা ইচ্ছা লিখে ফেলবো? লিখে ফেলো। আমি রান্নার বইয়ের মতো করে রেসিপি লিখে ফেললাম। যখন লিখছি তখন ঘাড়ের ওপর মা ঝুঁকে এসে উদ্বিগ্ন গলায় বললেন, বকু, কি লিখছিস, ডায়েরি? আমাকে কোনো কিছু লিখতে দেখলেই মা উদ্বিগ্ন বোধ করেন, ভাবেন নিষিদ্ধ কিছু বোধহয় লিখছি। আমি দুহাতে লেখাটা ঢেকে বললাম, আমার যা মনে আসছে লিখছি, তুমি পড়বে না। উপর হয়ে লেখালেখি করবি না তো, ফিগার খারাপ হয়ে যায়। প্লিজ তুমি যাও তো মা। মা মুখ কালো করে চলে গেলেন। তবে তার মন পড়ে রইল ডায়েরিতে। না জানি তার কন্যা কি গোপন কথা লিখে ফেলেছে। এই গোপন কথা জানার জন্যে মা কোনো না কোনো সময় তার কন্যার ডায়েরি পড়বেন। আমার ধারণা আজ রাতে এই কাজটা করবেন। আমি ঘুমিয়ে পড়ার পর চাবি দিয়ে আমার সুটকেস খুলে অতি দ্রুত পড়ে ফেলবেন। উত্তেজনার এই সময় তার নাক ঘামতে থাকবে। কাণ্ডটা করে তিনি যেন একটা শখ পান, আমি সেই ব্যবস্থা করে রেখেছি। দল কলস গাছ প্রসঙ্গে লিখতে লিখতে এক ফাঁকে কিছু নিষিদ্ধ গোপন কথা জুড়ে দিয়েছি। তবে একটা লাইন খুব ভালো করে কাটা, যাতে মা কিছুতেই সেই লাইনের পাঠোদ্ধার করতে না পারেন। মা জানবেন না কি লেখা হয়েছিল, ছটফট করতে থাকবেন। আমি লিখেছি, আজ ভোমরার মতো ফুল থেকে মধু খেয়েছি। দুপুরের দিকে একা একা হাঁটছিলাম, তখন সেলিম ভাইয়ের সঙ্গে দেখা হলো। খুব চমৎকার একজন মানুষ।
হ্যান্ডসাম, বুদ্ধিমান। আমরা দুজনে অনেক গল্প করলাম। উনি করলেন, আমি শুধু শুনে গেলাম। উনি আবার গাছপালা খুব ভালো চেনেন। আমাকে স্বর্ণলতা চিনিয়ে দিলেন, তারপর চিনিয়ে দিলেন দলকলস গাছ। এই গাছ থেকে কিভাবে মধু পান করতে হয় তাও শেখালেন। তারপর নিজেই এক গাদা ফুল এনে দিলেন। আমি ফুল থেকে মধু খাচ্ছি, উনি হঠাৎ বললেন, এই রুমালি, তোমাকে ঠিক ভোমরার মতো লাগছে। ভোমরা যেমন ফুলের মধু খায়, তুমিও খাচ্ছ তাই। উনি আমাকে রুমালি ডাকেন, তবে সবার সামনে না, আড়ালে। সবার সামনে আমাকে বকুল বলেন এবং আপনি করে ডাকেন। আমি তাকে বলেছি, সবার সামনে আমাকে আপনি বলার দরকার কি? আমি তো সিনিয়র কোনো ম্যাডাম না, আমার বয়স মাত্র 17। উনি বললেন, 18 হোক, তখন সবার সামনে তুমি বলবো। কে জানে এই কথাটার মানে কি? আমি বড়দের সব কথা বুঝতে পারি না। দেখি একবার কায়দা করে মাকে জিজ্ঞেস করব। মাকে সরাসরি কিছু জিজ্ঞেস করা যাবে না, তিনি অনেক কিছু সন্দেহ করবেন। এইটুকু লিখে আরও 2টা লাইন লিখে খুব ভালো মতো কালি দিয়ে কেটে দিয়েছি। পরিষ্কার বুঝতে পারছি পড়ার পর মার ঘাম দিয়ে জ্বর এসে যাবে, বুক ধড়ফড় করতে থাকবে। এমনও হতে পারে তার জিভের নিচে এনজিস্ট দিতে হতে পারে। আমি চাচ্ছি আজ রাতেই মা ডায়েরিটা পড়ুক। কাজে আমি আজ যা করব তা হচ্ছে ডায়েরিটা সুটকেসে রেখে তালাবন্ধ করে রাখতে ভুলে যাব। মা এখন কফি খাচ্ছেন এবং আড়ে আড়ে আমাকে দেখছেন। কফি নিশ্চয়ই পাপিয়া ম্যাডামের জন্য বানানো হয়েছিল। রাতের খাবারের দেরি হবে, সেই জন্যই কফি। খবর পেয়ে মা নিজের কন্যার জন্যে নিয়ে এসেছেন। আমি যেহেতু কফি খাই না, তিনি নিজেই চুকচুক করে খাচ্ছেন। ইউনিটে কোনো একটা খাবার রান্না হলে মা তা খাবেন না, তা কখনো হবে না। মা কফি খেতে খেতে জালালের মার সঙ্গে নিচু গলায় কথা বলছেন। জালালের মা একজন এক্সট্রা। তিনি আমাদের ছবিতে কাজের বুয়ার চরিত্রে অভিনয় করবেন। রিটায়ার্ড পুলিশের বড় কর্তার বাসায় এই বুয়া ছোটবেলা থেকেই আছে। ছুটি কাটাতে সবাই যখন এসেছে, বুয়াকেও সঙ্গে নিয়ে এসেছে। জালালের মা রাতে আমাদের ঘরে থাকেন। আমরা সবাই থাকি দুর্গাপুর PWD রেস্ট হাউসে। আমাদের ঘরে 2টা খাট, একটা খাটে আমি আর মা, আর একটা খাটে জালালের মা। রাত্রে আমি ঘুমিয়ে পড়ি, মা এবং জালালের মা সহজে ঘুমান না। তাদের গল্প চলতেই থাকে, ফিস ফিস গুজগুজ। জালালের মা ছবির জগতের সব স্ক্যান্ডালের গল্প জানেন। বলার সময় এমনভাবে বলেন যেন ঘটনাটা তার নিজের চোখের সামনে ঘটেছে। মা প্রতিটি গল্প খুব আগ্রহের সঙ্গে শোনেন এবং প্রতিটি গল্পই বিশ্বাস করেন। অবিশ্বাস্য গল্পগুলি বেশি বিশ্বাস করেন। এখন যে গল্প হচ্ছে তা আমি শুনতে পাচ্ছি। যদিও গল্প ফিসফিস করে বলা হচ্ছে, আমার কান খুব পরিষ্কার। মশারা যদি কথা বলতে পারত, তাহলে মশাদের গুনগুন কথাও আমি শুনতে পেতাম। বুঝছেন আফা, টেকনাফে আউটডোর পড়ছে। সিট্রা প্রোডাকশনের ছবি, ডাকু সর্দার। নায়িকা হইলেন মহুয়া ম্যাডাম। ম্যাডামের প্রথম ছবি যখন করে তখন ম্যাডামদের মাথা ঠিক থাকে না, কি করে না করে নিজেও বুঝে না। মাথার মধ্যে থেকে ছবির জগতে যখন আসি, তখন উল্টাপাল্টা কাজ করাই লাগবো। বুঝছেন আপা, মনে হইলে এখনো গায়ের লোম খাড়া হয়ে যায়। সি 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 সি। জালালের মা গলা আরও নিচু করে ফেলল। আমি দেখি মায়ের মুখ হাঁ হয়ে গেছে, চোখ বড় বড়, যেন এমন আনন্দময় গল্প তিনি কখনো শোনেননি। তার কর্ণ আজ সার্থক। সন্ধ্যাবেলা ম্যাডাম চা খেতে গিয়েছেন। ব্লাউজের 2টা হুক খোলা, ইচ্ছে করে খোলা। ব্লাউজের নিচে ইয়েও নেই। গরম বেশি বলে পরেননি। কারণ ছাড়াই ম্যাডামের হাহা হিহি হাসি। একবার হাসেন আর কাঁধ থেকে শাড়ির আঁচল পড়ে যায়। গল্পে বাধা পড়ল। সোহরাব চাচা এসে বললেন, মিস রুমাল, যাও, স্যার ডাকছেন। আমি উঠে দাঁড়াবার আগেই মা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। সোহরাব চাচা বললেন, ভাবি আপনার যাবার দরকার নেই, স্যার কালকের শুটিং কী হবে বুঝিয়ে দেবেন। মা বললেন, সর্বনাশ, আমাকে থাকতেই হবে। বকু কিছু মনে রাখতে পারে না, আমাকেই সব মনে রাখতে হবে। আসুন তাহলে, দেরি করবেন না। মা বললেন, দেরি হবে না, এক্ষুনি আসছি। সোহরাব চাচা ঘর থেকে বের হতেই মা বললেন, বকু, চুলটা আঁচড়ে চট করে কপালে একটা টিপ দিয়ে নে।
আমি বললাম, আমি তো শুটিংয়ে যাচ্ছি না মা, স্ক্রিপ্ট বুঝতে যাচ্ছি। ফকিন্নির মতো যাবি? উনি কি ভাববেন? সেজেগুজে গেলেই তো অনেক কিছু ভাবার কথা। তার মানে? উনি ভাবতে পারেন আমি তার সঙ্গে প্রেম করতে যাচ্ছি, তাকে ভোলাতে যাচ্ছি। মা হতভম্ব হয়ে গেলেন। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। জালালের মা যেখানে বসেছিলেন সেদিকে তাকালেন, কিছুটা স্বস্তি পেলেন। জালালের মা নেই। সোহরাব চাচাকে ঢুকতে দেখেই তিনি চলে গেছেন। এই মহিলা সোহরাব চাচাকে জমের মতো ভয় করেন। মা বললেন, এরকম কথা তুই কিভাবে বললি? আমি বললাম, ভুল তো বলিনি মা, মেয়েদের সঙ্গে প্রেম করার দিকে তোমার মঈন ভাইয়ের ঝোঁক আছে। দেখো না, এখন পাপিয়া ম্যাডামের সঙ্গে প্রেম করছেন। তুই এমন কুৎসিত কথা কি করে বললি? প্রেম কুৎসিত হবে কেন মা? আর একটা কথা বলবি টেনে তোর জিভ ছিঁড়ে ফেলব। বাদরামি যথেষ্ট করেছিস। আমি আর কথা বললাম না। চুল আঁচড়ালাম, কপালে টিপ দিলাম। মা অতি দ্রুত তার শাড়ি পাল্টালেন, মুখে পাউডার দিলেন, ঠোঁটে লিপস্টিক দিলেন। আই বুকু, আমাকে কেমন দেখাচ্ছে রে? আমি উৎসাহের সঙ্গে বললাম, ভালো দেখাচ্ছে। উনি যদি তোমার প্রেমে পড়ে যান, আমি মোটেও অবাক হব না। তোমাকে রানীর প্রিয় সখীর মতো দেখাচ্ছে। মা আচমকা আমার গালের চড় বসালেন। তারপর বেশ স্বাভাবিক ভঙ্গিতে আমাকে নিয়ে রওনা হলেন, যেন কিছুই হয়নি। ডিরেক্টর সাহেব তার ঘরে একা বসে আছেন। পায়জামা পাঞ্জাবি পরেছেন বলে তাকে প্রফেসর প্রফেসর লাগছে। তার চুল সুন্দর করে আঁচড়ানো, মনে হয় কিছুক্ষণ আগে গোসল করে চুল টুল আঁচড়ে ভদ্র হয়েছেন। গা থেকে হালকা মিষ্টি গন্ধ আসছে। আফটার শেভের গন্ধ হতে পারে, মুখে মাখা ক্রিমের গন্ধ হতে পারে, আবার সাবান দিয়ে গোসল করা হলেও সাবানের গন্ধ হতে পারে। আমার নাক কুকুরের নাকের মতো, খুব তীক্ষ্ণ। আজ তাকে অল্পবয়স্ক মনে হচ্ছে, কারণ চুলে কলপও দিয়েছেন। চুলে কলপ দেওয়া স্টেজে যারা চলে যান তাদের দেখতে খুব মজা লাগে। বুড়োটে ধরনের মানুষ হঠাৎ একদিন দেখা যায় কুচকুচে কালো চুলের, হাবভাব যুবকের মতো। এরা আবার রংচঙের শার্ট পরতেও ভালোবাসে। চুলে যেমন কলপ লাগায়, মনেও খানিকটা লাগায়। বকুল এবং বকুল মাতা, গেট সিটেড, বসে পড়ুন। আমরা সামনের খাটে বসলাম। মা বললেন, কেমন আছেন ভাই সাহেব? আপনার উপর খুব কাজের চাপ যাচ্ছে। আপনাকে দেখি আর অবাক হই। একটা মানুষ এত কাজ কিভাবে করে? আমি বকুলকে বলছিলাম, তোর চাচাকে দেখে শেখ কর্মযোগী কাকে বলে। সকাল বিকাল দুবেলা ওনার পায়ের ধুলা নিয়ে কপালে ঘষবি, এতে যদি কপালের 19-20 হয়। যে কপাল নিয়ে জন্মেছিস সে কপালে কিচ্ছু হবে না। তোর তো বাবা থেকেও নেই। এখন ওর মুরব্বি বলতেও আপনি, বাবা বলতেও আপনি। ডিরেক্টর সাহেব শান্ত ভঙ্গিতে শুনে যাচ্ছেন। উনি রাগ করছেন কিনা বুঝতে পারছি না। মনে হয় রাগ করছেন না। মার স্বভাব তিনি জেনে গেছেন। এই স্বভাবের মানুষের উপর রাগ করা যায় না। আমি ডিরেক্টর সাহেব বলে রাগ করতাম না, বরং মনে মনে হাসতাম। মা কথা বলেই যাচ্ছেন, থামছেন না। মা চুপ করো তো বলে আমি মাকে থামাতে পারি, ইচ্ছে করছে না। যার থামাবার সে থামাবে, আমার কি? মঈন ভাই, আমার মেয়ের গলায় একটা গান কিন্তু আপনাকে ছবিতে রাখতে হবে। আপনার কাছে আমার রিকোয়েস্ট, 2 লাইনের একটা গান হলেও তার গলায় রাখবেন। সবচেয়ে ভালো হয় যদি নিজের গান সে নিজে গায়। আপনি গান শুনে দেখুন, যদি পছন্দ না হয় তখন প্লেব্যাক সিঙ্গার নেবেন। ভাই, আমার মেয়ের একটা গান আপনি শুনে দেখুন। পথহারা পাখি গানটা সে যে কি সুন্দর গায়। বকু, চাচাকে গানটা গেয়ে শোনা। ডিরেক্টর সাহেব হাসলেন। আমি ভদ্রলোকের ধৈর্য দেখে অবাক হলাম। ভদ্রলোকের হাসি দেখে মনে হতে পারে উনি এখনই বলবেন, বকুল, শোনাও তোমার পথহারা পাখি গান। আমি জানি তিনি তা করবেন না। আমার গানের প্রতি তার আগ্রহ নেই। আমার গান এই ছবির জন্য প্রয়োজন নেই। চিত্রনাট্যে কোথাও নেই দিলু গান করছে। মঈন ভাই, পান খাবেন? জি না, পান খাবো না। আপনার কন্যার গানও আজ শুনব না, অন্য এক সময় শুনব। কতক্ষণ আর লাগবে? ছোট গান, একটা মাত্র অন্তরা। গান হচ্ছে মুডের ব্যাপার। আজ মুড নেই। কাল সকাল থেকে শুটিং হবে। আমি আপনার মেয়ের সঙ্গে সেই বিষয়ে কিছু কথা বলি।
মা হতাশ গলায় বললেন, জি আচ্ছা বলুন, কিন্তু মইন ভাই, ওর গান কিন্তু আপনাকে শুনতে হবে। মশলা খাবেন? পান মশলা? না, মশলাও খাবো না। আপনি একটা কাজ করুন, নিজের ঘরে গিয়ে বিশ্রাম করুন, কিংবা রান্নাবান্না কেমন এগোচ্ছে একটু দেখুন। আমি একা আপনার মেয়ের সঙ্গে কথা বলবো। মার মুখ শুকিয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে তিনি অতি দ্রুত কিছু যুক্তি দাঁড়া করাবার চেষ্টা করছেন, যে যুক্তিতে মেয়ের সঙ্গে তিনি থাকতে পারেন। কোনো যুক্তি তার মাথায় আসছে না। মা নিষ্প্রাণ গলায় বললেন, আচ্ছা। মা বের হয়ে যাচ্ছেন। তাকে হতাশ ভঙ্গিতে চলে যেতে দেখে আমার খারাপ লাগছে। ডিরেক্টর সাহেব নিশ্চয়ই এমন কোনো কথা বলবেন না যা আমার মায়ের সামনে বলা যায় না। তিনি থাকলে কোনো ক্ষতি ছিল না। মা বেশি কথা বলেন তা ঠিক। মাকে চুপ করে থাকতে বললেই তিনি চুপ করে যেতেন। বকুল, জি। কেমন আছো তুমি বলো? ভালো আছি। গ্রাম কেমন লাগছে? ভালো লাগছে। চিত্রনাট্য কি মন দিয়ে পড়েছ? জি। চিত্রনাট্য তোমার কাছে কেমন লেগেছে? ভালো। এই ছবি কি বাংলাদেশের মানুষ দেখবে? না। না কেন? ছবিতে নাচ গান নেই এই জন্যে? ছবির গল্পটা খুব জটিল। ছবির গল্প তোমার কাছে জটিল মনে হয়েছে? জি। তোমার নিজের চরিত্রটা কি তোমার পছন্দ হয়েছে? জি। দিলুকে তোমার পছন্দ হয়েছে? জি হয়েছে। তুমি কি দিলুর মতো? না, আমি দিলুর মতো না। দিলু কেমন? দিলু খুব নিঃসঙ্গ একটা মেয়ে। একা একা থাকে, তার কিছুই ভালো লাগে না। খুব দুঃখী মেয়ে। না, ঠিক হলো না। ৮-১০টা ১৫-১৬ বছরের মেয়ে যেমন, দিলুও তেমন। দিলু আলাদা কেউ না। দিলুর শেষ পরিণতিটা খুব দুঃখময় বলে তুমি তাকে দুঃখী মেয়ে ভাবছ। সে সবার সঙ্গে হাসছে, খেলছে, গল্প করছে, ছুটি কাটাতে এসে মজা করছে। তারপর একসময় তার জীবনে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেল। এমন একজনের প্রেমে পড়ে গেল যে বয়সে তার চেয়ে অনেক বড়, যাকে তার প্রেমের কথাটা সে বলতেও পারছে না। এটাই তার সমস্যা। এর বাইরে তার কোনো সমস্যা নেই, ঠিক বলছি? জি। দিলু মেয়েটা যে সহজ স্বাভাবিক জগৎ ছিল, প্রেমে পড়ার পর তার সেই জগৎ ভেঙে চুরমার হয়ে গেল। সে হকচকিয়ে গেল পুরোপুরি, তাই না? জি। তুমি কি কখনো প্রেমে পড়েছ বকুল? জি না। প্রেমে পড়লে আমার জন্য সুবিধে হতো, তোমার জন্য অভিনয় করতেও সুবিধে হতো। ডিরেক্টর সাহেব মিটিমিটি হাসছেন। কেন হাসছেন আমি বুঝতে পারছি না। তিনি সিগারেট ধরালেন। কয়েকটা টান দিয়ে সিগারেট ছুঁড়ে ফেলবেন, আমি তার জন্য অপেক্ষা করছি। তিনি সিগারেট ফেললেন না, সহজ ভঙ্গিতে টেনে যেতে লাগলেন। সম্ভবত আজ তিনি আর সিগারেট ফেলবেন না। মনে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার উপর তার কর্মকাণ্ড নির্ভর করে। তাকে এখন কেউ দেখছে না, তাকে ঘিরে ভিড় জমে নেই, কাজেই তিনি সিগারেট ফেলছেন না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।